The decision is clear. I think personally, for 3 hours a day, you cannot drink a beer, you will survive. The most deadly Middle East construction project. Qatar's treatment of the LGBTQ community. FIFA is under fire. ফিফা শুধুমাত্র একটি ফুটবল অ্যাসোসিয়েশন নয়, অনেকে ফিফাকে টাকার মেশিন বলে থাকে, কারণ বিশ্বকাপ আয়োজন করে ফিফা কোটি কোটি টাকা আয় করছে। এমনকি ফিফা নাকি $150 মিলিয়ন চুরি করেছে। ফুটবলকে প্রোটেক্ট করার জন্য ফিফা বানানো হয়েছিল, কিন্তু গত 24 বছর ধরে তারা ফিফাকে বানিয়েছে এক বিশাল টাকা বানানোর মেশিন। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ আয়োজন করে ফিফা কিভাবে কোটিপতি হয়ে যাচ্ছে আর কিভাবে ফিফা আমাদেরকে বোকা বানাচ্ছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে বিশ্বকাপ আয়োজন করে ফিফা কিভাবে টাকা আয় করে আর আমাদের পকেট কাটে। তো বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা যাক কমেন্টে আর্জেন্টিনা বেশি হয় নাকি ব্রাজিল বেশি হয়, আর নাকি জার্মানি, পর্তুগাল বা অন্যান্য দেশ। इस बार कतर में हो रहे 22वें वर्ल्ड कप में 32 टीमें हैं। FIFA says alcohol sales have been banned. 22 নভেম্বর 2022 লুসাইল স্টেডিয়াম, কাতার। এটি হচ্ছে সৌদি আরব বনাম আর্জেন্টিনা। আর্জেন্টিনা যা বিশ্বের অন্যতম সেরা ফুটবল দলগুলোর একটি, আর তখন সৌদি আরব ছিল বিশ্বের 51তম র্যাঙ্কে। যখন 40 মিনিট পরে ম্যাচ শেষ হলো, স্কোর ছিল সৌদি আরব 2, আর্জেন্টিনা 1। পুরো স্টেডিয়াম হতবাক হয়ে গেল। সৌদি আরব ইতিহাস তৈরি করেছিল। কিন্তু ফিফা বিশ্বকাপের ব্যাপারে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইতিহাস যেই তৈরি করুক, টাকা কিন্তু ফিফায় অর্জন করে। কারণ ফিফা কোনো স্টেডিয়াম বানায়নি, কোনো রাস্তা বানায়নি বা কোনো হোটেলও বানায়নি। এই সব খরচ কাতার দিয়েছে। পুরো শহর তৈরি করেছে, একটি নতুন মেট্রো সিস্টেম বানিয়েছে এবং মরুভূমিতে 8টি স্টেডিয়াম তৈরি করেছিল। 2018 সালে রাশিয়া $14 বিলিয়ন খরচ করেছিল, আর 4 বছর পর কাতার $220 বিলিয়ন। তবে কেন দেশগুলো এত টাকা খরচ করে একটি বিশ্বকাপ হোস্ট করার জন্য, এবং এতে ফিফার কি লাভ হয়? এখন দেখুন, ফিফা হচ্ছে ফুটবল খেলার একটি গভর্নিং বডি যা পুরো পৃথিবীতে কাজ করে। 50টি দেশ থেকে 800 জন এই অর্গানাইজেশনের জন্য কাজ করে এবং 211টি ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফা সাপোর্ট করে। ফিফার ওয়েবসাইট অনুযায়ী তাদের ভিশন হচ্ছে ফুটবল খেলাটিকে প্রমোট করা, এর ইন্টিগ্রিটি প্রোটেক্ট করা এবং খেলাটিকে আরো ছড়িয়ে দেওয়া। এই ভিশন অর্জন করার জন্য অবশ্যই তাদের টাকা উপার্জন করতে হয়। এখন ফিফা কোনো সাধারণ কোম্পানির মতো নয়, যেখানে সাধারণত একটি কোম্পানির ফাইন্যান্সিয়াল পিরিয়ড 1 বছরের হয়, সেখানে ফিফার ফাইন্যান্সিয়াল পিরিয়ড 4 বছরের হয়, যাতে এই পিরিয়ড ওভারল্যাপ প্রতিটি বিশ্বকাপের সাথে থাকে। 2019 এবং 22 সাইকেলে রিপোর্ট অনুযায়ী ফিফা প্রায় $7.5 বিলিয়ন আয় করেছে, যার মধ্যে $6.3 বিলিয়ন শুধুমাত্র একটি টুর্নামেন্ট থেকে এসেছে। 2022 কাতার বিশ্বকাপ আয়োজন করতে ফিফাকে $1 খরচ করতে হয়নি। টাকা কিন্তু খরচ করেছিল কাতার দেশটি। এখন কাতার কেন এটা করেছে? একটি বিশ্বকাপ হোস্ট করলে দেশটির 2টি লাভ হয়। প্রথমটি হচ্ছে মনিটারি, যেমন ইকোনমিক ইম্প্যাক্ট হয়ে যায়। যখন হাজার হাজার ফ্যান আপনার দেশে আসে এবং খরচ করে, নন মনিটারি হয়ে যায় কালচারাল ইম্প্যাক্ট, অর্থাৎ লেগেসি, যে পুরো বিশ্ব আপনার দেশ সম্পর্কে জানতে পারে, আপনি সেখানে যান বা না যান। এবং সরকারগুলো এই ধরনের কারণ ব্যবহার করে তাদের লোকাল পপুলেশনকে কনভিন্স করার জন্য যে দেখো বিশ্বকাপ থেকে কত টাকা আসবে, আমরা এয়ারপোর্ট, হোটেল, রোডে ইনভেস্টমেন্ট করব, যাতে তোমাদের মানে জনগণের উপকার হবে। এখন কাতারের কথা বলি, কাতার এই বিশ্বকাপের জন্য $220 বিলিয়ন খরচ করেছে। শুধুমাত্র স্টেডিয়াম বানানোর জন্যই তারা প্রায় $7 বিলিয়ন খরচ করেছে। এই যে $200 বিলিয়ন খরচ ছিল, এটা মূলত বিশ্বকাপ নিয়ে ছিল না, বরং ভিশন 2030 নিয়েছিল। এই ভিশনের অধীনে তারা মেট্রো সিস্টেম, এয়ারপোর্ট, হোটেল এবং রোডে ইনভেস্ট করেছে। এখন কাতারের অর্থনীতি মূলত ন্যাচারাল গ্যাসের উপরে নির্ভর করে চলে, এবং কাতারের ন্যাশনাল ভিশন বলে তারা এই ডিপেন্ডেন্স কমাতে চায়, এবং বিশ্বকাপ কাতারের জন্য এই ট্রানজিশনের একটি ভালো অজুহাত হয়ে গেছে। এখন টুর্নামেন্টের ডাইরেক্ট ইম্প্যাক্ট এত বেশি ছিল না, কারণ প্রায় 10 লক্ষ টুরিস্ট কাতারে এসেছিল টুর্নামেন্টের জন্য, যাদের মধ্যে 3 লক্ষ আশেপাশের দেশে অবস্থান করেছিল। মোট ট্যুরিজম এবং ব্রডকাস্টিং রেভিনিউ যা কাতার পেয়েছিল তা প্রায় $2 বিলিয়ন ছিল। অথচ কাতার কিন্তু $220 বিলিয়ন খরচ করেছে। তাহলে তারা এটা কেন করলো? কারণ বিষয়টা শুধু টাকা ছিল না, বরং ছিল জিও পলিটিক্স। কাতার 30 লাখ
লাখ মানুষের একটি দেশ যা বিশ্বের সবথেকে ভোলাটাইল এলাকাগুলোর একটি। 2017 সালে সৌদি আরব, ইউএই, বাহরাইন এবং মিশর কাতারের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। এই বিশ্বকাপ ছিল কাতারের সেই সব কিছুর উত্তর। জেমস ডরসি, যিনি মিডল ইস্টার্ন ফুটবলের একজন প্রমিনেন্ট লেখক, তিনি বলেছেন 2022 বিশ্বকাপ লস মেকিং হওয়াই ছিল, কারণ কাতারের লক্ষ্য ছিল নন কমার্শিয়াল, যেমন ইন্টারন্যাশনাল রিলেশন, সফট পাওয়ার এবং সিকিউরিটি স্ট্র্যাটেজি। 1 মাসের জন্য বিশ্বের সব লিডার দোহায় ছিল, প্রতিটি ক্যামেরা কাতারের কথা বলছিল এবং সেটাই ছিল তাদের উদ্দেশ্য। এখন ফাইন্যান্সিয়ালি কাতার এত টাকা আয় করেনি, এটা আশ্চর্যের কিছু না যদি আপনি অন্য বিশ্বকাপগুলোর ইতিহাস দেখেন। 2014 বিশ্বকাপের জন্য ব্রাজিল স্টেডিয়াম বানাতে $550 মিলিয়ন খরচ করেছিল। 1 বছর পরে এই স্টেডিয়াম বাসের পার্কিং লট হিসেবে ব্যবহার হচ্ছিল। আরেকটি স্টেডিয়াম $215 মিলিয়ন তৈরি হয়েছিল এবং তার কনস্ট্রাকশন এত খারাপ ছিল যে টুর্নামেন্টের পর সেটি বন্ধ করে দিতে হয়েছিল। সাউথ আফ্রিকায় 2010 বিশ্বকাপ হয়েছিল, যার জন্য তারা $600 মিলিয়ন খরচ করেছিল এই কেপটাউন স্টেডিয়ামে। এই স্টেডিয়াম আজ যত আয় করে তার চেয়ে বেশি তাদের মেইনটেনেন্স খরচ হয়। তাহলে দেখুন হোস্ট দেশগুলো ফিফা বিশ্বকাপ থেকে লাভ পাচ্ছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখান থেকে যদি কেউ লাভ করে থাকে তাহলে সেটা হচ্ছে ফিফা। ফিফা মূলত 4 ভাবে টাকা উপার্জন করে। প্রথমটি হচ্ছে টিভি রাইটস, এটা হচ্ছে তাদের সবথেকে বড় রেভিনিউ সোর্স। ব্রডকাস্টাররা $বিলিয়ন দেয় একটি বিশ্বকাপ দেখানোর রাইটস এর জন্য। ভারতের যেমন স্টার স্পোর্টস এবং ভাইকম 18, ইংল্যান্ডে বিবিসি অথবা আমেরিকায় ফক্স টেলিভিশন নেটওয়ার্ক। আর 2026 বিশ্বকাপে বাংলাদেশের টি স্পোর্টস, সময় টিভি এর পাশাপাশি বিটিভি রাইটস কিনেছে। 2019 থেকে 22 সাইকেলের জন্য টিভি রাইটস থেকে ফিফা প্রায় $3.4 বিলিয়ন পেয়েছে, অর্থাৎ তাদের মোট রেভিনিউ 45% এসেছে এই টিভি রাইটস থেকে। টিভি রাইটস এর পর দ্বিতীয় সব থেকে বড় সোর্স ছিল মার্কেটিং রাইটস বা স্পন্সরশিপ রাইটস। ফিফা তাদের স্পন্সরদের 3টি টিয়ারে ভাগ করে। সব থেকে উপরে থাকে ফিফা পার্টনার্স, অ্যাডিডাস, কোকাকোলা এবং ভিসা এর মতো বড় গ্লোবাল ব্র্যান্ডগুলো। এরা শুধু বিশ্বকাপ স্পন্সর করে না, বরং ফিফা যে কোনো কার্যক্রমে অংশ নিলে সেটাকে স্পন্সর করে। তারপর আসে ওয়ার্ল্ড কাপ স্পন্সর, এরা সেই কোম্পানিগুলো যারা শুধু একটি টুর্নামেন্টে ফিফার সঙ্গে যুক্ত থাকে, যেমন ব্যাডওয়াইজার, Crypto.com এবং ভারতীয় কোম্পানি বাইজোন্স। এরপরে আসে রিজিওনাল সাপোর্টার্স, এরা ছোট কোম্পানি যারা নির্দিষ্ট মার্কেটে ফিফাকে স্পন্সরের অর্থ দেয়। এই সব টিয়ার থেকে ফিফা আগের সাইকেলে $1.7 বিলিয়ন আয় করেছে। 3 নম্বর বড় আর্নিং সোর্স হচ্ছে লাইসেন্সিং রাইটস, ভিডিও গেম, জার্সি এবং অন্যান্য মার্চেন্ডাইজ থেকে আয়। এই লাইসেন্সিং রেভিনিউ অনেক সময় বড় বড় লাক্সারি ব্র্যান্ড থেকে আসে, যেমন ধরুন টাইটিঙ্গার, একটি ফরাসি শ্যাম্পেন কোম্পানি যারা ফিফাকে অর্থ দেয় যাতে বিশ্বকাপের অফিসিয়াল শ্যাম্পেন তারা দিতে পারে। হাবলোট কোম্পানি ফিফাকে অর্থ দেয় যাতে তারা ফিফার অফিসিয়াল ওয়াচ হতে পারে। লুইস ভিটন ট্রফির জন্য ট্রাভেল কেস বানিয়েছে যাতে প্রতিবার বিশ্বকাপ ট্রফি দেখলে সেই কেসও দেখা যায়। তবে মনে রাখতে হবে লাইসেন্সিং এবং স্পন্সরের মধ্যে পার্থক্য আছে। এই স্পন্সর ফিফার ইভেন্টের সঙ্গে নিজের লোগো ব্যবহার করতে পারে, কিন্তু লাইসেন্সি ফিফাকে টাকা দেয় নিজের প্রোডাক্ট বানানোর জন্য যাতে সেটি বিক্রি করতে পারে। চতুর্থ গুরুত্বপূর্ণ রেভিনিউ স্ট্রিম হলো হসপিটালিটি এবং টিকিট সেলস। এতে ম্যাচের টিকিট, প্রাইভেট বক্সের খাবার এবং লাউঞ্জ অন্তর্ভুক্ত থাকে। বড় বড় কোম্পানিগুলো ক্রয় করে তাদের ক্লায়েন্টদের ইমপ্রেস করার জন্য, আর সরকারগুলো কিনে থাকে তাদের ডিগনিটারি ইনভাইট করার জন্য। তো ফিফা এত টাকা কিভাবে আয় করে জানতে পারলেন, এখন এত টাকা ফিফা কিভাবে খরচ করে সেটাও তো জানতে হবে। $7.5 বিলিয়ন তারা আয় করেছে, কিন্তু একই সঙ্গে $6.3 বিলিয়ন খরচও করেছে। এই টাকা মূলত 3টি জায়গায় গেছে। প্রথমটি হচ্ছে কম্পিটিশন এবং ইভেন্ট হোস্ট করা, যেমন ফিফা কাতার বিশ্বকাপের জন্য $1.8 বিলিয়ন খরচ করেছে, যার মধ্যে লজিস্টিক, স্টাফিং, টেকনোলজি এবং ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার ছিল। এর মধ্যে সবথেকে বড় খরচের অংশ হচ্ছে প্রাইজ মানি। ফিফা 32টি অংশগ্রহণকারী দলকে মোট $440 মিলিয়ন দিয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার জন্য $42 মিলিয়ন পেয়েছে, আর রানার্স আপ ফ্রান্স পেয়েছে $30 মিলিয়ন। এমনকি গ্রুপ স্টেজে বাদ পড়া 16টি দল যেমন সৌদি আরব, ইরান এবং কানাডা তারাও $9 মিলিয়ন পেয়েছে। আমি সবকিছু উদাহরণ কাতার বিশ্বকাপ দিয়ে দিচ্ছি কারণ এই বিশ্বকাপের অফিসিয়াল রিপোর্ট এখনো পাইনি।
যার কারণে স্ট্যাটিস্টিকগুলো গত বিশ্বকাপ থেকে দিচ্ছে। তো দ্বিতীয় বড় খরচ হচ্ছে ডেভেলপমেন্ট এবং এডুকেশন। ফিফা গত সাইকেলে $2.5 বিলিয়ন খরচ করেছে। এর মধ্যে সবথেকে বড় প্রোগ্রাম হচ্ছে ফিফা ফরওয়ার্ড, যেখানে 211টি ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হয় ফুটবলের উন্নয়নের জন্য। যেমন যুক্তরাষ্ট্রের সকার ফেডারেশন বা ভুটানের ফুটবল ফেডারেশন সবাই এই প্রোগ্রাম থেকে টাকা পায়। আগের সাইকেলগুলোর তুলনায় এই ফান্ড অনেক বেড়েছে। 2011 সাইকেলে ছিল $300 মিলিয়ন, পরের সাইকেলে $1.1 বিলিয়ন আর সম্প্রতি সাইকেলে $1.7 বিলিয়ন। এবং এই জায়গা থেকেই ফিফার রাজনৈতিক ক্ষমতাও আসে, কারণ 211টি সদস্য অ্যাসোসিয়েশনের ভোট আছে। ফিফা ভোটিং সিস্টেমের মাধ্যমেই চলে। যখন তারা টাকা দেয় তখন তারা অনেকটাই প্রভাব ফেলতে পারে মানুষ আসলে কি চায়। এজন্যই প্রতিটি ফুটবল অ্যাসোসিয়েশন ফিফাকে খুশি রাখতে চায়, কারণ ফিফা থেকে একটা ভর্তুকি পায়। তৃতীয় অংশ হচ্ছে গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে স্যালারি, অফিস খরচ, লিগ্যাল এবং কমপ্লেন্স খরচ অন্তর্ভুক্ত। তো এবার বুঝতে পারলেন তারা কিভাবে আয় করে এবং কিভাবে ব্যয় করে। মূলত ফিফা একটি বিশাল ক্যাশ মেশিন। তারা সুইজারল্যান্ডের নন প্রফিট হিসেবে রেজিস্টার্ড রয়েছে, যার মানে তারা কর্পোরেট ট্যাক্স দেয় না। কিন্তু প্রতি সাইকেলে তাদের প্রফিট মার্জিন বাড়তে থাকে এবং সেই প্রফিট জমা হতে থাকে। এবং ফিফা বিশ্বকাপ আসলে বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ডিং এক্সারসাইজ। মজার ব্যাপারটি হচ্ছে ফিফা একটি এনজিও হলে মানে কোনো কর্পোরেট অফিস না বা এটি কোনো কোম্পানি না, তাই গভর্নমেন্টকে ট্যাক্সও দিতে হয় না। তারপরও প্রায় $4 বিলিয়ন রিজার্ভে আছে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো 2016 সাল থেকে প্রেসিডেন্ট আছে। এমনকি 2019 এবং 2023 নির্বাচনে তার বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না। এটাই হচ্ছে ফিফার বিজনেস মডেল, যা পুরো একটি ব্যবসার মতোই চলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।